নমস্কার বন্ধুরা। সিনেমিস্ট্রিরা কখনোই ভৌতিক, অলৌকিক, কালাজাদু বিষয়কে প্রশ্রয় দেয় না। এটা শুধুমাত্র দর্শকদের মনোরঞ্জনের জন্যই পরিবেশিত হচ্ছে। লেখক তার গল্পকে আকর্ষিত এবং অতিরঞ্জিত করবার জন্যই এই বিষয়গুলিকে নিয়েছেন। এখানকার ঘটনা, স্থান, কাল, পাত্র সবই কাল্পনিক। ঘটনার সাথে যদি ব্যক্তিগত জীবনে কারোর সাথে কোনো কিছু মিল পাওয়া যায়, তাহলে সেটিকে একটি কাকতালীয় বিষয় হিসেবে গণ্য করা হবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি জয়িতা চলে এসেছি আপনাদের জন্য সিনে মিস্ট্রি ডার্কের তরফ থেকে আরও একটি নতুন রহস্য ও রোমাঞ্চক গল্প নিয়ে। আজকের গল্প মরণ বাতাস, লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য 1950 সালের 10ই জানুয়ারি বিহারের ভাগলপুরে তার মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিত্রালয় ছিল মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। তিনি 2015 সালের 12ই মে রাত 10:45 তার নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি বিংশ শতাব্দীর 70-এর দশকের শেষের দিকে ছোট গল্প ও 80-র দশকের মধ্যভাগ থেকে উপন্যাস রচনায় মনোনিবেশ করেন। সমকালীন সামাজিক ঘটনাগুলির উপর ভিত্তি করে তার কাহিনীগুলি রচিত হয়। শহুরে মধ্যবিত্তদের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, বর্তমান যুগের পরিবর্তনশীল নীতিবোধ, বিশ্বায়নের প্রেক্ষাপটে নৈতিক অবক্ষয়, নারীদের দুঃখ যন্ত্রণা তার রচনাগুলির মূল উপজীব্য ছিল। তিনি বাংলা সাহিত্যে মিতিন মাসি নামক মহিলা গোয়েন্দা চরিত্রের সৃষ্টিকর্তা এবং এই সিরিজে তিনি অনেকগুলি কিশোর উপন্যাস রচনা করেন। প্রায় 3.5 দশক ধরে তিনি বহু ছোট গল্প ছাড়াও 34টি উপন্যাস রচনা করেছেন। দহন নামক তার একটি বিখ্যাত উপন্যাসের ওপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ 1997 খ্রিস্টাব্দে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। সুচিত্রা ভট্টাচার্যের উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল কাছের মানুষ, দহন, কাচের দেওয়াল, হেমন্তের পাখি, নীল ঘূর্ণি, অলিক সুখ, গভীর অসুখ, উড়ো মেঘ, ছেঁড়া তার, আলো ছায়া, অন্য বসন্ত, পরবাস, পালাবার পথ নেই, আমি রায় কিশোরী, জলছবি, আয়নামহল, মারণ বাতাস সহে। তিনি বিভিন্ন ধরনের পুরস্কার অর্জন করেছিলেন, যেমন 1996 সালে নঞ্জাগুরু থিরুমালাম্পা জাতীয় পুরস্কার, 1997 সালে কথা পুরস্কার, 1998 সালে ত্রিবৃত্ত পুরস্কার, 1999 সালে সাহিত্য সেতু পুরস্কার, 2000 সালে তারাশঙ্কর পুরস্কার, 2001 সালে দ্বিজেন্দ্রলাল পুরস্কার, 2002 সালে শরৎ পুরস্কার, 2004 সালে ভুবন মোহিনী মডেল ভারত নির্মাণ পুরস্কার, সাহিত্য সেতু পুরস্কার, শৈলজানন্দ স্মৃতি পুরস্কার পেয়েছিলেন এবং 2009 সালে মতিনন্দী স্মৃতি পুরস্কার পেয়েছিলেন। আমাদের আজকের গল্প মরণ বাতাস। মরণ বাতাসে যারা যেই চরিত্রে আছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। সূত্রধর ও অন্নদা এবং অপর্ণা চরিত্রে আমি জয়িতা, গল্প পাঠ গৌরব, অনিশ্চয় মজুমদার চরিত্রে দেবজ্যোতি, মিতিন চরিত্রে লিপিকা, চিত্রলেখা চরিত্রে কেয়া মঞ্জরি, অভিরূপ চরিত্রে সুপ্রতীক, রানী চরিত্রে শ্রীমতী দেবী গাঙ্গুলি। আর যার কথা না বললেই নয়, যার জন্য আমাদের গল্পগুলি আপনাদের সামনে আমরা এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সেই এডিটিং ও সাউন্ড এফেক্টে অর্পণ। চলুন তাহলে গল্পটি শুনে নেওয়া যাক। ইদানিং কাজকর্মে অফিস পাড়ায় এলে একবার করে লালবাজারে ঢুঁ মেরে যায় মিটি। ডিসি ডিডি অনিশ্চয় মজুমদারের ঘরে বসে কিছুক্ষণ চাটা খায়, গল্প সল্প করে। পেশার সূত্রে অনিশ্চয়ের সঙ্গে তার সৌহার্দ্য অনেক বেড়েছে। সাংঘাতিক ব্যস্ততা না থাকলে অনিশ্চয় তাকে দেখলে খুশি হন, খুবই মহা আনন্দে আড্ডা জমান। সময়টা মিতিনের মন্দ কাটে না, শিক্ষা লাভও হয়।
অনিশ্চয়ের দীর্ঘ পুলিশ জীবনের অভিজ্ঞতার কাহিনী শোনাও তো এক ধরনের শিক্ষাই। বিকেলের চেম্বারে পা রাখতেই ডিসি সাহেব হৈ হৈ করে উঠলেন। আরে গুড ইভিনিং ম্যাডাম, আসুন আসুন, বেশ ভালো দিনেই এসেছেন। আজ খাঁচায় এক আজব চিড়িয়া ধরা পড়েছে। চিড়িয়া? ইয়েস, চিড়িয়া, বুলবুলও বলতে পারেন। কাঁধের দোপাট্টা ঠিক করতে করতে মিতিন চেয়ারে বসলো। কি কেস বলুন তো? পরশু খবরের কাগজটা পড়েছিলেন? আলিপুরের মাল্টি স্টোরেজ বিল্ডিং, আকাশ নীলায় এক পঙ্গু তরুণের রহস্যজনক মৃত্যু। সৌম্যরূপ চৌধুরী, বয়স 33, ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। অ্যাপারেন্টলি মনে হয়েছিল হার্ট অ্যাটাক, কিন্তু ডাক্তার ফাউল প্লে আছে বলে সন্দেহ করেছে। আরে বাস, বাহ, বেশ খুঁটিয়ে পড়েছেন তো। বডি আমরা পোস্টমর্টমে পাঠিয়েছিলাম। ইটস এ কেস অফ প্ল্যান্ড হোমিসাইড। তাই? সর্বত্র তো আমাদের কলকাতা পুলিশেরই বদনাম। আমাদের নাকি 18 মাসে বছর, আর এই কেসে মার্ডারার আজই কট, উইদিন 72 ঘন্টা। আচ্ছা, আপনারা দেখছি তাহলে সত্যিই জেগে উঠেছেন। মিতিন একটু ঠাট্টা করার লোভ সামলাতে পারল না, হাসতে হাসতেই বলল, তা সেই দুরাত্মাটি কে? কেন ম্যাডাম, খুব তো গোয়েন্দাগিরির এজেন্সি খুলে পয়সা কামাচ্ছেন। তা এবার গেস তো করুন, কে হতে পারে? তা আমি কি করে বলবো? কেসটার আমি কি বা জানি? হবে কোনো শত্রুপত্র? শত্রু তো বটেই, যাকে বলে একেবারে জাত শত্রু। অনিশ্চয় দাঁত ছড়িয়ে হাসলেন। কি বুঝলেন না তো? আরে ম্যাডাম, ম্যারিড মানুষের জাত শত্রু তো একজনই, স্ত্রী, ওয়াইফ। বউ খুনি? বলেন কি মশাই? মিতিন পলকে টান টান। আগে হ্যাঁ, বধূ দত্তার খবর পড়ে তো আপনারা বেশ স্ত্রিং বিরিং করে লাফান। কথায় কথায় বরের নামে 498 ঠুকছেন, আর স্বামী হত্যার কেস শুনে অমনি কানে লেগে গেল। হ্যাঁ, তা নয়, তবে কাগজে যা পড়লাম লোকটা বোধহয় পঙ্গু ছিল। আপনারা সব পারেন ম্যাডাম। মেয়েদের ডিকশনারিতে দয়া মায়া বলে কোনো শব্দ নেই। ভাবতে পারবেন না কিভাবে খুনটা করেছে। একেবারে কোল্ড ব্লাডেড মার্ডার ইন আ মোস্ট স্যাভেজ ম্যানার। কিরকম? এয়ার এমব্লিজম জানেন তো? ফাঁকা সিরিঞ্জের বাতাস ভিকটিমের বডিতে পুশ করে সঙ্গে সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্টে অক্কা। ও নো, কিন্তু এই মেথডের খুন তো সহজে ধরা যায় না। সেই জন্যই তো চান্সটা নিয়েছিল। তবে ওই ঝানু ডাক্তারের চোখও বা এড়াবে কি করে? সিরিঞ্জে বেশ কয়েকটা ড্রপ ব্লাড এসে গিয়েছিল। দেখেই ডাক্তার বলে দিলেন, এটা নর্মাল ইঞ্জেকশন পুশ করবার কেস নয় ম্যাডাম। দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ইয়েস, ইন্টারেস্টিং তো বটেই, তবে সিম্পল টু। গল্প একেবারে 2 2 4 যাকে বলে। কিরকম কিরকম? কি কৌতূহল হচ্ছে তো? কিউরিসিটি, দ্য নেম ইজ ওম্যান। আহা, বলুনই না। এ বলছি বলছি, আমি নিজেই ইনভেস্টিগেশনে গিয়েছিলাম। আপনাকে পুরো ডিটেলটা দিয়ে দিচ্ছি, দেখুন কোনো ফাঁক ফোকর খুঁজে পান কিনা আবার। যাই হোক না, তার আগে বলুন, চা নেবেন না কফি? বেশ তো, কফিই হোক। বেল বাজিয়ে কফি বিস্কিটের অর্ডার দিয়ে সৌম্যরূপ উপাখ্যান শুরু করলেন অনিশ্চয়। তার গল্প বলার ভঙ্গিটি ভারী বৈঠকি ধরনের। তাড়িয়ে তাড়িয়ে রসিয়ে রসিয়ে বলেন কিছুটা, থেমে যান হঠাৎ হঠাৎ, লক্ষ্য করেন শ্রোতার প্রতিক্রিয়া। টুকরো টাকরা নিজস্ব টিপ্পণীও জোড়েন মাঝে মাঝে, তাতে গল্প আরো জমে যায়। গল্পের মধ্যে আজ ছেদও পড়ল অল্প স্বল্প। ফাইল হাতে অফিসাররা ঢুকছে, শৈশবুত করিয়ে নিয়ে যাচ্ছে, কিংবা বেজে উঠছে টেলিফোন। তবে মোটামুটি কাহিনীটা এরকম। সৌম্যরূপ চৌধুরীর সঙ্গে চিত্রলেখা রায়ের বিয়ে হয়েছিল বছর 4 আগে।
প্রেমের বিয়ে নয়, সম্বন্ধের বিয়ে। চিত্রলেখার বাপের বাড়ির অবস্থা ভালোই। বাবা রেলের অফিসার, মা স্কুলে পড়ান। চিত্রলেখা তাদের একমাত্র সন্তান। বেহালায় তাদের নিজস্ব দোতলা বাড়ি। সৌম্যরূপরাও পয়সাওয়ালা ঘর। বাবা ডাক্তার ছিলেন, নিউরোলজিস্ট। ভালোই পসার ছিল। মাও যথেষ্ট শিক্ষিত, এমএ পাস হবে, তবে নির্ভেজাল হাউসওয়াইফ। সৌম্যরূপের একটি ভাইও আছে, অভিরূপ। অনিশ্চয়ের মতে সেটি একটি অকাল কুষ্মাণ্ড। 26-27 বছর বয়স হয়েছে, চাকরি বাকরির কোনো চেষ্টা নেই। বাপের রেখে যাওয়া পয়সায় খায় দায় মস্তি মানায়। পপ মিউজিক না র্যাপ মিউজিক কিসের একটা দলে ঝ্যাং ঝ্যাং এদিক ওদিক গিটার বাজিয়ে বেড়ায়। পড়াশোনার দৌড় গ্র্যাজুয়েশন অবধি, তাও কেঁদে কোকিয়ে। লেখাপড়ায় ব্রিলিয়ান্ট ছিল সৌম্যরূপ। হায়ার সেকেন্ডারিতে প্রথম 100 জনের মধ্যে ছিল। চাকরিও সে খুব একটা খারাপ করতো না। মাত্র 29 বছর বয়সেই পিটারসন ইন্ডিয়ার ডেপুটি মার্কেটিং ম্যানেজার। চিত্রলেখাও হাইলি কোয়ালিফাইড, ফিজিওলজির এমএসসি। অর্থাৎ সৌম্যরূপ আর চিত্রলেখা ছিল পারফেক্ট গুড ম্যাচ। বিয়ের পর দুজনের দিব্যি ছিল। প্রবলেম শুরু হলো বিয়ের মাস 6 পর থেকে। দুজনে দার্জিলিং গ্যাংটক বেড়াতে গিয়েছিল। সেখানে নাকি কোনো পাথুরের রাস্তায় আছাড় খেয়েছিল সৌম্যরূপ। তখন থেকেই তার অসুখের সূত্রপাত। প্রথমে স্যাক্রোইলিয়াইটিস, কোমরে অসহ্য ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। গ্যাংটকেই ডাক্তার দেখিয়েছিল। কলকাতা ফেরার পর ছেলের বাবাই ছেলের চিকিৎসা করতে থাকেন। এ মতো সময়ে চিত্রলেখায় একটি চাকরি পেয়ে গেল কলেজে। শ্বশুর শাশুড়ির বিশেষ মত ছিল না, সৌম্যরূপের তো ছিলই না। তবু সবার আপত্তি উপেক্ষা করে চাকরিতে যোগ দিল মেয়েটা। সম্ভবত তখন থেকেই স্বামী স্ত্রীর সম্পর্ক তিক্ত হয়ে পড়ে। নিজের চাকরি যখন যায় তখন বউ একটা ভালো কাজ পেয়ে গেল। কটা স্বামী বা এই অবস্থায় খুশি মনে মেনে নিতে পারে? ইতিমধ্যে সৌম্যরূপের অসুস্থতা আরো খারাপের দিকে গড়াচ্ছিল। বাবা নিজে তো চিকিৎসা চালাচ্ছেনই, এককারী স্পেশালিস্টও এনে দেখিয়েছেন, কিন্তু লাভ হচ্ছিল না কোনো। বছর দেড়েকের মাথায় পুরোপুরি শয্যাশায়ী হয়ে যায় সৌম্যরূপ। শিরদাঁড়া একদম স্টিফ, যাকে বলে ব্যাম্বু স্পাইন। সর্বক্ষণ হাত পা ঝিনঝিন, ঘাড়ে কোমরে ব্যথা। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বেচারিকে সম্পূর্ণ ইনভ্যালিড করে দিল। এরকম একটা সময়ে সৌম্যরূপের বাবা মারা যান। হঠাৎই সেরিব্রাল অ্যাটাক। ছেলের চিন্তায় ভয়ঙ্কর উদ্বিগ্ন থাকতেন, বোধহয় তারই পরিণাম। ভদ্রলোকের মৃত্যুর বছরখানেকের মধ্যেই চিত্রলেখার শ্বশুরবাড়ি ছেড়ে বেহালায় বাপের বাড়ি চলে যায়। একদমই আর যেত না সৌম্যরূপের কাছে। কিন্তু হঠাৎ গত সোমবার সন্ধেবেলা চিত্রলেখা সৌম্যরূপের বাড়ি এসে হাজির, স্বামীকে ডিভোর্স পেপারে সই করানোর জন্য। 1 ঘন্টা মতন ছিল। সে চলে যাওয়ার পর ছেলেটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সৌম্যরূপের মা ছেলের হার্ট অ্যাটাক হয়েছে ভেবেই তড়িঘড়ি ডাক্তারকে কল দেন, কিন্তু ডাক্তার এসেই গোটা ব্যাপারটা ঘুলিয়ে দেয়। বছর 2 ধরেই সৌম্যরূপের হাতে স্ক্যাল্প ভেন সেট লাগানো থাকতো। ইঞ্জেকশন দিয়ে আর তার শিরা পাওয়া যেত না বলেই এই স্ক্যাল্প ভেন সেটের মধ্যে দিয়ে ইঞ্জেকশন পুশ করা হতো পেশেন্টকে। বাড়িতে যে কেউ দিতে পারত। ঘুমের ইঞ্জেকশন, ব্যথার ইঞ্জেকশন। ওই স্ক্যাল্প ভেন সেটেই একটা 50 সিসি সিরিঞ্জ লাগানো ছিল সেদিন। রক্তের ফোঁটা সুদ্ধ। ওই সিরিঞ্জের গায়ে চিত্রলেখার আঙুলের ছাপও পাওয়া গেছে। এমন একটি মোক্ষম প্রমাণ হাতে এসে যাওয়ার পর মেয়েটিকে ধরতে পুলিশ আর সময় লাগেনি। মিতিন প্রায় নিঃশব্দে শুনল পুরোটা। কফি এসে গেছে, চুমুক দিচ্ছে কাপে, ভাবছে কি যেন। অনিশ্চয় মজুমদার ভুরু না চালেন। কি গল্পে ফাঁক পেলেন কিছু মেটার ফেভারে? ফাঁক কি বলছেন? আমি তো বড় বড় গর্ত দেখতে পাচ্ছি।
মেয়েটা কখন এসেছিল, কটায় গেল, কখন ডেড বডি আবিষ্কার হলো, এসব তো কিছুই বললেন না মশাই আপনি। ওগুলো সব ফলপ্রসূ, আমরা ইতিমধ্যে বাজিয়ে দেখেছি। এটা 8:15 থেকে 8:30টার মধ্যে গেছে গেছে ঠিক 9টায়। ফ্ল্যাট বাড়ির দারোয়ান চিত্রলেখার আসা যাওয়া সেই দুয়েরই সাক্ষী। আর ডেড বডিটা আবিষ্কার হয়েছে অ্যারাউন্ড 10:30। কে আবিষ্কার করেন? সৌম্যরূপের মা। মারা যাবার 1.5 ঘন্টা পর কেন? অ্যাকচুয়ালি চিত্রলেখাকে দেখেই সৌম্যরূপের মা পাশের ফ্ল্যাটে চলে গিয়েছিলেন। বোঝেনি তো, ছেলের এই দশায় ও তাকে ডাইভোর্স দিতে চাইছে। কোনো শাশুড়ি এমন পুত্রবধূর কি মুখ দর্শন করতে চায়? এনিওয়ে 9:30 নাগাদ অবশ্য তিনি ফিরেও এসেছিলেন। এসে পর্দা সরিয়ে ছেলেকে একবার দেখেও গেছে। ছেলে ঘুমোচ্ছে ভেবে তাকে আর ডাকেননি। মোটামুটি 10:30 নাগাদ খাবার খেতে সৌম্যরূপ যখন উঠবে তখনই ছেলে সাড়া দিচ্ছে না, সেটা তিনি দেখতে পেলেন। ডাক্তার এসেছিল রাত 11টা নাগাদ। তখন সবে টাইগার মর্টিস সেট ইন করতে শুরু করে দিয়েছে। ডাক্তারবাবু মৃত্যুর টাইম লিখে দিয়ে গেছিলেন রাত্রি 9টায়। অনিশ্চয় কফি শেষ করে পেয়ালায় পিরিচ টেবিলে রাখলেন। ড্রয়ার থেকে সিগারেটের পাউচ বার করেছেন। হাতের চেটোয় তামাক পিষতে পিষতে বললেন, ইঞ্জেকশনটা ফুড়ে দিয়েই দূরিয়ে পালিয়েছিলেন লীলাময়ী। সিরিঞ্জটা যে খুলে সরিয়ে ফেলতে হয় এই হুঁশও ম্যাডামের তখন ছিল না। বোঝেনি তো, উনি একটা না একটা ভুল করেই। তবু কি তবু? এখানে আর তবুর মানেটা কোথায়? খুনের মোটিভটা কি? মানে যার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে তাকে খামোকা খুন করতে যাবেন কেন? এক্স্যাক্টলি, ওটাই তো খেলা ম্যাডাম। ওই জন্যই তো বললাম আজব চিড়িয়া। পাকানো সিগারেট ঠোঁটে ঝুলিয়ে লাইটার জ্বালালেন অনিশ্চয়। আগুনের শিখা ধরে রেখে চোখ টুপে বললেন, ওই ডিভোর্সের কাগজটা জাস্ট একটা ক্যামোফ্লেজ, ছুতো, বুঝতে পারছেন তো? ফ্ল্যাটে এন্ট্রি নেওয়ার একটা জাস্ট পাসপোর্ট। ও জানতো বরকে নিরালায় পাবেই। ডাইভোর্স ওর কিছু তেমন দরকার নেই। বর বসে গেলে বরের ন্যাচারাল ওয়ারিনশন হিসাবে তার ভাগের সম্পত্তিটি প্রতিটি পয়সা পাই টু পাই চলে আসবে। আর তাই নিয়েই ড্যাং ড্যাং করে নতুন শ্বশুর বাড়িতে গিয়ে উঠবে। কি নিখুঁত প্ল্যান বলুন তো। চিত্রলেখা আবার বিয়ে করছিল নাকি? বাড়ি তবে আর বলছি কি, লট গট চালাচ্ছিল তো গুনুই নিজের কলেজের এক প্রফেসরের সঙ্গে। বেচারা সমরূপ হয়ে গেছিল ডগ ইন দ্য ম্যানেজার। এমন একটা মতলব বাইল, ডগ ভি খতম, মালকড়িও হাতে এসে গেল, লোকে নিন্দেও করতে পারবে না। সবাই বলবে, আরে কচি বিধবা নতুন করে যদি জীবন শুরুই বা করে তাতে ক্ষতিটা কোথায়? সবই ঠিকঠাক ছিল, আলমারি থেকে গয়নাগাটিগুলি পর্যন্ত বার করে নিয়েছিল। কিন্তু শুধু ওই সিরিঞ্জটা যদি খুলে নিয়ে যেত। আচ্ছা 1 সেকেন্ড, সৌম্যরূপকে ব্যথার ইঞ্জেকশন, ঘুমের ওষুধ সবই কি ওই 50 মিলিমিটার সিরিঞ্জেই দেওয়া হতো? ওগুলো তো ছোট ইঞ্জেকশন, 50 মিলিমিটার সিরিঞ্জে হলেই তো হয়ে যায়। ওই গোবদা সিরিঞ্জ তো অন্য কাজের জন্য রাখা থাকতো। সৌরভের যখন বাড়াবাড়ি চলতো তখন নাকি নাকে একটা টিউব ফিট করে ওকে খাওয়ানো হতো। রাইস টিউব? হ্যাঁ, ওই তো সব স্যুপ টুপ 50 মিলি সিরিঞ্জে ভরে বায়া রাইস টিউব ফিট করে দেওয়া হতো পেশেন্টকে। এটা কি ধরিবাস দেখুন তো। জানতো বড় সিরিঞ্জ ছাড়া এয়ার এমব্লিজম করা সহজ নয়। সহজ তো দূরের কথা, ইম্পসিবল। ফিজিওলজি স্টুডেন্ট তো। আচ্ছা একটা কথা বলুন তো, মেয়েটা কদিন আগে সৌম্যরূপকে ছেড়ে চলে গেছিল? এই তো লাস্ট পুজোর আগে, ধরুন প্রায় 8-9 মাস। কেন গেছিল? আশিক জুটে গেছিল তাই।
শ্বশুরবাড়ি থেকে প্রেম করার অসুবিধা হচ্ছিল মামুনির। অবশ্য মেয়ের বাপ মা তো অন্য কথা বলছে। তাদের বক্তব্য সৌম্যরূপ অসম্ভব কিটকিটে হয়ে গেছিল, যাচ্ছে তাই গালাগালি করতো বউকে, নোংরা নোংরা ভাষায় কথা বলতো, এমন চেঁচামেচি করতো যে নাচ পর্যন্ত টিকতে পারতো না। অনিশ্চয় হুঁস দুটো টান দিয়ে সিগারেট গুজলেন অ্যাস্ট্রেতে। তবে বাপ মা মেয়েকে ভালো প্রমাণ করার জন্য তো এসব বলবেই। কিন্তু কথাগুলো তো মিথ্যে নাও হতে পারে। ম্যাডাম, চিত্রলেখা যে ইদানিং প্রেম করছিল এটা ওর মা বাবাও অস্বীকার করতে পারেন, অ্যান্ড আমাদের পক্ষে ওটা মোর দ্যান এনাফ। আর ওই সমরূপের ভাইটা সেদিন কোথায় ছিল, মানে ওই সন্ধেবেলায়? যে বললাম, ব্যান্ড পার্টি, পপ মিউজিক। বাবু সেদিন দলবল নিয়ে যাদবপুর ইউনিভার্সিটির অ্যানুয়াল ফাংশনে প্রোগ্রাম করছিলেন। আমি ক্রস চেক করে নিয়েছি, ছেলেটা তখন ওখানেই ছিল। ফিরেছে কখন? এই রাত 12টার পর। আমাদের আলিপুর থানা তখন কুস্থলে পৌঁছে গেছে। পুলিশ দেখে ছোকরা নাকি টকটক করে কাঁপছিল। জোর শখ পেয়েছে আর কি, যতই হোক দাদার মৃত্যু বলে কথা। সমরূপের মায়ের এখন কেমন অবস্থা? পাথর ম্যাডাম, একেবারেই পাথর। মাত্র 2 বছরের মধ্যে এমন বড় বড় দুটো আঘাত, স্বামী গেল, ছেলে গেল। আমার তো মেয়েটার মা বাবার কথা ভেবে খারাপ লাগছে। আজ নাকি খুব ছোটোছুটি করছে কোর্টে, তাও তো মেয়ে বেল পেল না। এখন 7 দিনের পুলিশি কাস্টাডি। কি কপাল! ওই বজ্জাত মেয়ের জন্য মা বাপের মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। মেয়েটা এজাহার দিয়েছে, স্বীকার করেছে সব? ওহ, সে মেয়ে যে কি ঠেটা, মুখে একদম কুলুপ পেটে বসে আছে। শুধু একটি বলি তোতা পাখির মতন আউড়ে চলছে, আমি সৌম্যকে মারিনি। আমি বেরিয়ে আসার সময় সৌম্য যন্ত্রণায় ছটফট করছিল। আমি ওকে মেপে 2 সিসি ক্যাম্পোজ ইঞ্জেকশন দিয়েছিলাম। সৌম্যেরই রিকোয়েস্টে দিয়েছিলাম, কিন্তু সেটা আবার আর বেশি কিছু আর জানি না। মিতিন কি যেন চিন্তা করলো একটু, ঘড়িও দেখলো একবার। পার্থ আর চটপট ফিরে আসবে বাড়িতে। সন্ধ্যাবেলা বুমবুমকে নিয়ে আজ একবার দিদির বাড়ি যাওয়ার কথা, কিন্তু উঠতে ইচ্ছা করছে না। কেসটা যেন টানছে চুম্বকের মতো। মিতিন ভুলেই ফেললো। পুলিশ কাস্টাডি মানে তো মেয়েটা এখন এখানেই আছে, এই লালবাজারেই? অনিশ্চয় হাত উল্টালো। আর কোথায় যাবে? তিনি এখন লকআপ আলো করে আছেন। একটু দেখা যাবে মেয়েটাকে? কেন? দেখতাম, ওই একটু কথা বলতাম, এই আর কি। আপনার থার্ড আই দিয়ে নতুন কিছু আবিষ্কার করতে চান নাকি? হ্যাঁ, আরে ম্যাডাম, গল্প উপন্যাসে আপনাদের, আই মিন পেশাদার গোয়েন্দাদের যতই গুণগান করা হোক না কেন, আসল কাজ কিন্তু করি আমরাই। ওই যেমন জহুরি রত্ন চেনে, আমরাও তেমন ক্রিমিনালদের চিনি। আমাদের খুব একটা ভুল হয় না। আপনি শত চেষ্টাতেও ওকে বাঁচাতে পারবেন না। কিন্তু কে বললো আপনাকে আমি বাঁচাতে চাই? আমি জাস্ট যাচাই করতে চাই। আমার সিক্স সেন্স বলছে কোথাও একটা ফাঁক রয়ে যাচ্ছে, মোটিভ ঠিক ক্লিয়ার হচ্ছে না। ওকে, দেখুন যাচাই করে, কয়লা যদি হিরে বনে যায়। একজন অফিসারকে তলব করে চাপা গলায় নির্দেশ দিলেন অনিশ্চয়। মিনিট 15-র মধ্যেই বন্দিনী হাজির, সঙ্গে ইউনিফর্ম শোভিতা 2 জন মহিলা প্রহরী। কয়েক মুহূর্ত স্থির চোখে চিত্রলেখাকে দেখল মিতিন। বয়স বড় জোর 27-28, সাধারণ বাঙালি মেয়েদের তুলনায় একটু লম্বা, দোহারা চেহারা, রং মোটামুটি ফর্সার দিকে, মুখখানা ভারী মিষ্টি, লাবণ্য মাখা। তবে ওই মুখে এমন ঘন মেঘ জমে আছে, বাইরের আকাশের মতো। চুলটুল উস্কো খুস্কো, চিত্রলেখার ভাষা ভাষা 2 চোখের নিচে গাঢ় কালির পেঁচা। মাত্র কয়েক ঘন্টাতেই 2 গালে সাদা খড়ির দাগ। কাঁদছিল কি?
অনিশ্চয় গমগমে গলায় বললেন। আপনাকে কেন ডাকা হয়েছে আপনি বুঝতে পারছেন সেটা? চিত্রলেখা উত্তর দিল না, মুখ ফিরিয়েছে অন্যদিকে। ইনি আপনার সঙ্গে কথা বলতে চান, যা যা প্রশ্ন করবেন ঠিক ঠিক জবাব দেবেন। চিত্রলেখা ভাবলেশীন। মিতিন মৃদু স্বরে জিজ্ঞাসা করল, শুনলাম আপনি কলেজে চাকরি করেন, কোন কলেজ? চিত্রলেখা ঘুরে তাকালই না, স্থির চোখে দেওয়াল দেখছে। অনিশ্চয় গর্জে উঠলেন, কি হলোটা কি? জবাব কই? শব্দের অভিঘাতে যেন কেঁপে উঠল চিত্রলেখা। ঘাড় ঘোরালো একবার, চোয়াল শক্ত করে রেখেছে, তবে ওঠাপড়া করছে কণ্ঠনালী। আবার ঝট করে মুখ ঘুরিয়ে নিল। মিতিন অপ্রস্তুত মুখে উঠে দাঁড়ালো, আলতো হাত রেখেছে গিয়ে মেয়েটার পিঠে, টেনে পাশের চেয়ারে বসলো। কোমল গলায় বলল, নার্ভাস হচ্ছেন কেন? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। কথাটা যেন কানেই গেল না চিত্রলেখার। কাঠের পুতুলের মতন বসে আছে। মিতিন গলা আরো নরম করল। কথা বলবেন না? ঠোঁট নড়ল চিত্রলেখার। আমার কিছু বলার নেই, আমি তো দোষী সাব্যস্ত হয়েই গেছি। মোটেই না, যতক্ষণ পর্যন্ত না জজ রায় দিচ্ছেন ততক্ষণ অবধি আপনি দোষী নন। আচ্ছা, আমাকে একটা উত্তর দেবেন? আপনাকে দেখে সমরূপে সেদিন কি রিয়াকশন হয়েছিল? বলে কি লাভ? কে বিশ্বাস করবে? সৌম্য সেদিন আশ্চর্য রকম শান্ত ছিল, এক কথায় সই করে দিয়েছিল। নিজেই বলল গয়নার বাক্সটা নিয়ে যেতে। আচ্ছা বেশ, এবার বলুন তো, অত বড় সিরিঞ্জ ইঞ্জেকশন দিতে গেলেন কেন? চিত্রলেখার ভুরু কুঁচকে গেল। ছোট সিরিঞ্জটা খুঁজে পাইনি, তাই ওটাই হাতের কাছে ছিল। সময় বলল, আপনি জানেন সিরিঞ্জে বাবলস থাকলে মানুষ মারা যেতে পারে? জানি, কিন্তু আমি সৌম্যকে মারিনি। ঘর কাঁপিয়ে ধমকে উঠলেন অনিশ্চয়। ফের ওই এক কথা, তুমি মাননি তো মেরেছেটাকে ভূতে? তীব্র দৃষ্টি হেনে বারেক অনিশ্চয়কে দেখল চিত্রলেখা, তারপর মাথা হেঁট করে বসে আছে। মিতিন একটু সময় নিয়ে জিজ্ঞাসা করল, আপনি যে ডিভোর্সের কাগজপত্র নিয়ে যাচ্ছেন, এটা কি আপনার স্বামী জানতেন? চিত্রলেখা নীরব। আপনি যখন ফ্ল্যাট থেকে চলে এলেন তখন কি আপনার শাশুড়ি ফিরে এসেছিলেন? জবাব নেই। আপনার সঙ্গে শাশুড়ি দেওরের রিলেশন কেমন ছিল? এবার উত্তর নেই। চিত্রলেখা যেন এখন গ্রেনাইটের দেওয়াল, প্রতিটি প্রশ্নই প্রতিফলিত হয়ে ফিরে আসছে মিতিনের কাছে। আরো দু একটা জিজ্ঞাসা ছুড়ে হাল ছেড়ে দিল মিতিন। হেলান দিয়ে বসেছে চেয়ারে। অনিশ্চয়ের নির্দেশে চিত্রলেখাকে নিয়ে চলে গেল দুই মহিলা প্রহরী। ঘর ফাঁকা হতেই অনিশ্চয় বললেন, দেখলেন তো কেমন ঠেটা? কোথায় বর মরেছে একটু চোখে জল থাকবে, অনুসূচনা হবে, তা নয়। দেখে নেবেন, একে আমি ফাঁসিতে লটকেই ছাড়ব। মিতিন গুম হয়ে বসেছিল। হঠাৎ বলে উঠল, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো মিস্টার মজুমদার। বলুন। আমি কি ওনার বাড়ির লোকজনের সঙ্গে একটু মিট করতে পারি, মানে আনঅফিসিয়ালি? ও মাই গড, এখনো সংশয় ম্যাডাম? কৌতূহল। মিস্টার মজুমদার প্লিজ, আমি কেসটা একটু স্টাডি করতে চাই, পরে হয়তো আমার কাজে লাগবে। ওকে, আমাদের ইনভেস্টিগেশনে ডিস্টার্ব না করে যা খুশি তাই করতে পারেন। মিতিন আর বসল না, দুটো একটা কথা বলে উঠে পড়ল। চিন্তিত মুখ। পথে বেরিয়ে ব্যাগ থেকে চিরকুটটা বার করে দেখল একবার। আলিপুর অ্যাভিনিউয়ের ঠিকানা। বেশ পশ এলাকা। আজই কি যাবে একবার? থাক, পার্থ চিন্তায় পড়ে যাবে, বরং কাল সকালেই ভালো।
আকাশলীনা বাড়িখানা বিশাল, 8 তলা, প্রতিটি তলায় 6খানা করে ফ্ল্যাট। 2টি লিফট দুদিকে অনবরত ওঠানামা করছে। গেটে সঞ্চক্ষু মেলে বসে আছে সিকিউরিটি, তারাই এ বাড়ির দরওয়ান। গেট পেরোতে গেলে যে কোনো অপরিচিত লোককেই তাদের খাতায় নাম লিখিয়ে ঢুকতে হয়, কোথায় যাচ্ছে সেটাও নিয়ম। মিতিন অবশ্য লিফট নিল না, হেঁটে হেঁটে উঠল 4 তলায়। প্রতি তলাতেই প্রকাণ্ড প্যাসেজ। উঠতে উঠতে দেখছিল মিতিন, কি সুন্দর ঝকঝকে বাড়ি, একটা ধুলোর কণা পর্যন্ত নেই। আহা, কবে যে মিতিনের নিজস্ব বাড়ি হবে। নির্দিষ্ট ফ্ল্যাটের বেল টিপতেই দরজা খুলেছে এক তরুণ, টকটকে ফর্সা রং, পরনে পাজামা পাঞ্জাবি, নিখুঁত কামানো গাল, এক মাথা চুল ফুলে ফুলে আছে, চোখটাও ফোলা ফোলা, দেখে মনে হয় এইমাত্র ঘুম থেকে উঠল। যুবকটি কায়দা করে জিজ্ঞেস করল, ইয়েস। মিতিন সপ্রতিভ গলায় বলল, আপনি নিশ্চয়ই অভিরূপ চৌধুরী? আপনি? আমার নাম প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়, আমি লালবাজার থেকে আসছি। আপনার দাদা সমরূপ চৌধুরীর মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ আছে। অভিরূপের মুখ চোখ পলকে বদলে যায়। পাংশু মুখে বলল, আর জিজ্ঞাসাবাদের কি আছে? মার্ডারার তো অলরেডি অ্যারেস্টেড। তা হয়েছে, কিন্তু কেস সাজাতে গেলে তো আরও কিছু ইনফরমেশন দরকার। আশা করি আপনারা সহযোগিতা করবেন। ও শিওর। অভিরূপ দরজা ছেড়ে দাঁড়ালো। আসুন। ফ্ল্যাটের ভেতর ঢুকে মিতিন চমকিত। অতিকায় ড্রয়িং হল, শ্বেত পাথরের মেঝে, মহার্ঘ সব ফার্নিচার, কোণে দেওয়াল জোড়া অ্যাকোরিয়াম। বৈভব যেন চারিদিক থেকে ঠিকরে পড়ছে। এ বাড়ির সম্পত্তির লোভে এক আধটা খুন ঘটে যেতেই পারে। লম্বা টানা নরম সোফায় এসে বসল মিতিন। অভিরূপ ভেতরে গিয়েছিল, এক মধ্যবয়সী মহিলাকে নিয়ে বেরিয়ে এসেছে। মহিলা তেমন সুশ্রী নন, বরং বেশ কুরুপাই, তবে গায়ের রংটি ক্যাটকেটে সাদা, মুখ চোখ কেমন নিষ্প্রাণ। মহিলার দৃষ্টি শূন্য, দেখেই বোঝা যায় এখনো শোক সামলে ওঠেনি। নিতিন উঠে দাঁড়িয়ে বলল, জানি এই সময় আপনাদের বিরক্ত করা হচ্ছে, তবু কয়েকটা প্রশ্ন না করলে তো। না, বলুন। মহিলা উল্টো দিকের সোফায় বসলে। আমি ঠিক আছি। আমি আপনাদের একটু আলাদা আলাদা করে প্রশ্ন করতে চাই। বলেই মিতিন অভিরূপের দিকে তাকিয়েছে। প্লিজ, যদি কিছু মনে না করেন। না, বলুন। অভিরূপ যেতে গিয়েও থমকালো। আপনার জন্য চা শরবত পাঠিয়ে দেব? নো থ্যাঙ্কস, একটু জল খাওয়াতে পারেন, ঠান্ডা। অভিরূপ অন্দরে মিলিয়ে যেতেই কথা শুরু করলো মিতিন। দেখুন মিসেস চৌধুরী, আপনি নিশ্চয়ই শুনেছেন কাল সকালে আপনার পুত্রবধূকে অ্যারেস্ট করা হয়েছে। জানি, লালবাজার থেকে ফোন এসেছিল। আপনি কি কখনো ভাবতে পেরেছিলেন যে আপনার পুত্রবধূ এমন একটা কাজ করতে পারে? না, আমি কিছুই বুঝতে পারছি না। আপনার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল? খুব ভালো ছিল বলবো না, যে আমার ছেলেকে এত কষ্ট দিয়েছে তাকে কি করে আমি। বিয়ের পর থেকেই কি সে আপনার ছেলেকে কষ্ট দিয়েছে? তা কেন, ওদের তো মোটামুটি মিলমিশই হয়েছিল। আমিও তখন লেখাকে মাথায় করে রেখেছিলাম, কিন্তু যেদিন থেকে আমার ছেলেটা অসুস্থ হয়েছে, লেখা বড্ড অবহেলা করেছে তাকে। চিত্রলেখার চাকরি করাটা তো আপনার পছন্দ ছিল না। আমার স্বামীরও পছন্দ ছিল না। স্বাভাবিক, আপনাদের সংসারে তো আর অর্থের তেমন প্রয়োজন নেই। বলুন, আপনিই বলুন। সমু বড় ভালোবাসার কাঙ্গাল ছিল, একটু বউয়ের সঙ্গ চাইতো, বউকে সব সময় কাছে কাছে চাইতো, অথচ মেয়েটা কি নিষ্ঠুরভাবে ওকে ছেড়ে চলে গেল। কাজের লোক ক্রেতে করে জল নিয়ে এসেছে। বছর 35-এর এক কালো কুলো বউ। মিতিনের জল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলো বউটা, তারপর ট্রে নিয়ে চলে গেল, ঘুরে তাকাতে তাকাতে। মিতিন আলগাভাবে জিজ্ঞাসা করলো, এ কি আপনাদের রাত দিনের লোক? না, সকালে আসে, সন্ধেই যায়। একাই সব করে?
আর একজন ঠিকই আছে, গোপালনগরের দিক থেকে আসে, কাচাকুচি করে, ঘরদোর মোছে, রান্নাবান্না এই সব সুবালাই করে। হ্যাঁ, যা বলছিলাম, আপনার ছেলের সঙ্গে ছেলের বউয়ের সম্পর্ক অন্যরকম ঠিক কবে থেকে হয়েছে? অসুখের শুরু থেকেই? বলতে পারেন। তা সে কতদিন হবে? ধরুন এই প্রায় 3.5-3 বছর। চিত্রলেখা তো এ বাড়ি ছেড়ে মাত্র 8-9 মাস আগে গেছে। একদিন তাহলে এ বাড়িতে পড়েছিল কেন? আমার স্বামী প্রখর ব্যক্তিত্ব ছিল, তাকে অমান্য করে চাকরিতে বেরোতো বটে, তবে এবারই ছেড়ে চলে যাওয়ার তখন সাহস পায়নি। আচার আচরণও লেখার তখন অনেক ভদ্র ছিল। আমার স্বামী চলে যাওয়ার পর লেখা লাগাম ছাড়া হয়ে যায়। 2 মিনিটের জন্য সমুর ঘরে ঢুকতে চাইতো না, আলাদা শুতো, নিজের খেয়াল খুশি নিয়ে থাকতো। আমার ছেলেটা যে একা একা ঘুমড়ে মরছে। আপনি বউকে বোঝাননি? দেখুন, মেয়েদের মন বারমুখী হয়ে গেলে সে তখন অন্য এক জগতে চলে যায়। শাশুড়িকে সে তখন কেয়ার করবে কেন? তার মানে আপনার তরফ থেকে আপনি যা বলার বলেছিলেন। হ্যাঁ, নিজের মান বাঁচিয়ে যতটুকু বলা যায়। আচ্ছা, চিত্রলেখা যে এ বাড়িতে আসছে এটা আপনি জানতেন? অভিকে ফোন করেছিল, মানে আমার ছোট ছেলেকে। কেন আসছে জানতেন? অভির মুখেই শুনেছিলাম। এ বাড়ি থেকে চলে যাওয়ার পর চিত্রলেখা কি ফোন টোন করতো? মিতিন দেখছিল মহিলাকে। এখন আর সোমরূপের মার চোখে জলের আভাস নেই, স্বরও অনেক দৃঢ় শোনাচ্ছে। অনুচ্চ স্বরে মিতিন বলল, সেদিন চিত্রলেখা আসার পর তার সঙ্গে কোনো কথা হয়েছিল? না, সারাদিন ধরে ভেবেছিলাম নিজেকে সংযত রাখবো, কিন্তু ওকে দেখা মাত্র মাথাটা কেমন গরম হয়ে গেল। বেরিয়ে গেলেন বাড়ি থেকে? হ্যাঁ, উল্টো দিকের ফ্ল্যাটে গিয়ে বসেছিলাম। তখন কটা বাজে? ঘড়ি তো দেখিনি, তবে 8:20-25 হবে। আপনার ছেলের মৃত্যু হয়েছে তো রাত 9টায়। ডক্টর পাজা তো তাই বলেছেন। তখন কি আপনি পাশের ফ্ল্যাটেই ছিলেন? হ্যাঁ, রানীদির সঙ্গে কথা বলছিলাম। কথা বলার সময় রানীদির ঘড়িতে ঢং ঢং করে 9টা বেজেছিল, আমার সেটা মনে আছে। আপনি ওখান থেকে ফিরলেন কখন? এই প্রায় 9:30টার কাছাকাছি। লেখা তখন চলে গেছে। তারপর আপনি ছেলের কাছে গেলেন? সমু লেখাকে অসম্ভব ভালোবাসতো। লেখাকে ছেড়ে থাকতে সমুর কষ্ট হতো। সেই লেখা ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিয়ে যাচ্ছে, আবার বিয়েও করবে শুনেছি। আমি কিছুতেই ওখানে পা রাখতে পারছিলাম না। তাও মায়ের প্রাণ তো। দরজায় এসে একবার দাঁড়ালাম, দেখলাম সৌম্য তখন ঘুমোচ্ছে। আপনি জানতেন চিত্রলেখা আবার বিয়ে করছে? ও মেয়ের হায়া শরম কিছুই ছিল না। ও নিজেই একদিন সমুকে বলেছিল। ও আচ্ছা। মিতিন ঘরে একবার আলগা চোখ বোলালো। সুদৃশ্য কাঠের শোকেসের মাথায় এক যুবকের হাস্যমুখ ছবি, মালা পরানো। ছবিটার দিকে চোখ রেখেই মিতিন বলল, চিত্রলেখা আবার বিয়ে করছে শুনে আপনার ছেলের কি রিয়াকশন হয়েছিল? প্লিজ প্লিজ ওই প্রশ্নটা আমায় করবেন না, আমার বুক ভেঙে যাচ্ছে। ও সরি। তা ছেলের ঘরে উঁকি দিয়ে আপনি কোথায় গেলেন? নিজের ঘরে আলো নিভিয়ে শুয়েছিলাম। আচ্ছা, দরজা থেকে আপনার নজর পড়েনি? স্ক্যাল্প ভেন সেটে সিরিঞ্জটা লাগানো আছে। নজর করা উচিত ছিল, খেয়াল করিনি। আর দেখতে পেলেই বা কি হতো। আমার সমু তো তখন আর নেই। পরে 10:30টার সময় ছেলেকে খাওয়াতে গিয়ে দেখলেন? মহিলা মাথা নাড়লেন। ছেলের জন্য কি খাবার ছিল সেদিন? চিকেন, না ভেজিটেবল স্টু আর টোস্ট। মশলা দেওয়া খাবার সমু আর হজম করতে পারতো না। শেষ প্রশ্ন, আচ্ছা আপনার ছেলে তো বেড রিডেন ছিল, তাহলে নার্স রাখেননি কেন? নার্স এসেছে মাঝে মাঝে, সমুর খুব বাড়াবাড়ি হলে। সমু নার্সের সেবা একদম পছন্দ করতো না। এমনি সময় তাহলে কে করতো সব? আমি।
আপনি? আমি ছাড়া কে করবে? সমুর আর কে ছিল? ও হ্যাঁ, আর একটা প্রশ্ন, আপনার স্বামীর কি কোনো উইল ছিল? উইল করার সময় সে পেল কোথায়? তবে এই ফ্ল্যাট, গাড়ি সবই আমার নামে। একটা জমিও আছে আমার নামে সল্ট লেকে। ব্যাংকের অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, এখন আমি হ্যান্ডেল করি। ওয়ান মোর কোয়েশ্চেন, এটাই লাস্ট। আপনার ছেলের কি কোনো এলআইসি ছিল? ছিল একটা, ওই মাত্র $1,2,000 আর সেটাতে আপনার পুত্রবধূই নিশ্চয়ই নমিনি? না, পলিসিটাও চাকরি পেয়েই করেছিল, বিয়ের অনেক আগে। আমার ছোট ছেলে নমিনি, হয়তো বউয়ের নামে ট্রান্সফার করে দিত, সে সুযোগই বা পেল কই। আপনি এখন যেতে পারেন, আর আপনার ছোট ছেলেকে কাইন্ডলি পাঠিয়ে দিন। ধীর পায়ে উঠে গেলেন মহিলা। ড্রয়িং হল পেরিয়ে একেবারে কোণে বুঝি তার ঘর। পর্দা সরিয়ে ঢুকে গেলেন সেখানে। সে ঘর থেকেই প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে অভিরূপ। হেলান দিয়ে বসে 2 হাত সোফার কাঁধে ছড়িয়ে দিল। আপনি তো প্রাইভেট ডিটেকটিভ, তাই না? নিতিন বেশ অবাক। আপনি কি করে জানলেন? লালবাজারে এক্ষুনি ফোন করেছিলাম। ও, আমি জেনুইন কিনা কনফার্ম করে নিলেন? সে তো করতেই হবে, প্রেস এসে যা জ্বালাচ্ছে। কি জানতে চান? নিতিন একটু ঝেঁকে নিতে চাইল ছেলেটাকে। ভুরু কুঁচকে বলল, আপনার তো ঘটনার দিন যাদবপুর ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল, তাই না? পুলিশ তো ভেরিফাই করে নিয়েছে। কটায় প্রোগ্রাম ছিল? 9টা ফটাতেই ছিল, স্টেজে ওঠার ঘড়ি দেখিনি। আপনাদের পপটপ তো আবার ওই একটু রাতের দিকেই হয়, 10টা-11টার আগে তো শুরু হয় না, ঠিক বলেছি? সেদিন হয়েছিল। পুলিশ কিন্তু এটা কনফার্ম করেনি। মানে আপনি কি বলতে চাইছেন? আমি জানি আপনাদের প্রোগ্রাম শুরু হয়েছিল 10:30। 9টা থেকে 10:30 আপনি কোথায় ছিলেন মিস্টার চৌধুরী? অভিরূপের মুখ সাদা হয়ে গেল, তোতলাতে শুরু করেছে। কে 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 বলল? আন্দাজ লেগে গেছে। নিতিন মনে মনে হাসল, কড়া গলায় বলল, সেটা আপনার জানার দরকার নেই, আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। আমি একজন বন্ধুর সঙ্গে ছিলাম। বন্ধু? না, মানে বান্ধবী। কি নাম? পল্লবী, পল্লবী সেন। আমি 9:30 অবধি ওর সঙ্গে ছিলাম, বিশ্বাস করুন। তারপর গিয়ে গ্রুপে জয়েন করি। আপনাকে পল্লবীর ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, খবর নিয়ে দেখতে পারেন। আমরা দুজনে একসঙ্গে গোল পার্কের মোড়ে। আপনার বান্ধবীর সাক্ষ্য কিন্তু টেনেবল হবে না, তাকে ইন্টারেস্টেড পার্টি বলেই গণ্য করা হবে। আপনি আমায় ভয় দেখাচ্ছেন কেন? অভিরূপের গলা করুণ হয়ে গেছে। আমি কি দাদাকে মারতে পারি? কেন নয়, দুনিয়ায় ভাতৃহত্যা তো অতি কমন ঘটনা। কিন্তু কেন মারব? দাদার যা শরীরের হাল হয়েছিল, যা মেন্টাল কন্ডিশন ছিল, দাদা তো যে কোনো দিনই হার্ট ফেল করে মারা যেত। দাদা মারা গেলে তো আপনিও দাদা এলআইসিটা পেয়ে যান। মোরবার পৈতৃক সম্পত্তির আর তো কোনো ভাগিদার থাকে না, কি তাই না? এ কি বলছেন? আমি এসব কখনো স্বপ্নেও ভাবিনি। হয়তো তাই, কিন্তু আপনাকে সন্দেহ করার যথেষ্ট যুক্তি আছে, নয় কি? বিশ্বাস করুন, আমি না, আমি কারোর কোনো সাথে পাচে থাকি না। দাদার কথা ভাবলে আমার কান্না পায়। আর বৌদির কথা ভাবলে? তিনি অ্যারেস্ট হওয়ার পর আপনি নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। কেন খুশি হব কেন? এই যেমন ধরুন, প্রথমত আপনি ঝুট ঝামেলা থেকে বাঁচলেন, মানে পুলিশের টানা হেঁচড়া থেকে। সেকেন্ডলি, টাকা পয়সার আর একটা সম্ভাব্য দাবিদার কমে গেল। থার্ডলি, তিনি আপনার দাদাকে অনেক কষ্ট দিয়েছেন, তো তিনি বিপাকে পড়ায় আপনার আনন্দ পাওয়ারই তো কথা, তাই না? অভিরূপ ঠোঁট টিপে রইল একটুক্ষণ। মাথার উপর ফ্যান ঘুরছে, সেদিকে তাকালো একবার, তারপর চোখ নামিয়ে নিচু গলায় বলল, ফ্র্যাঙ্কলি একটা কথা বলবো, বৌদি দাদাকে মেরেছে এটা এখনো আমি বিশ্বাস করতে পারছি না। কেন? তিনি তো অতি নিষ্ঠুর প্রকৃতির মহিলা ছিলেন, তাই তো আপনার দাদাকে এই অবস্থায় ফেলে চলে গিয়েছিলেন। এ সময় বলা উচিত নয়, তাও বলছি।
আমার দাদাও বৌদির ওপর কম মেন্টাল টর্চার করেনি। সারাক্ষণ খিটখিট মেজাজ, অশ্রাব্য গালাগালি। বৌদির মতো ডিগনিফাইড মেয়ে কেন সহ্য করবে বলুন? কতদিন বরদাস্ত করবে? মাত্র 6 মাস ঘর করেছে বলে সারা জীবন রুগী কাটতে হবে? একটা খিটখিটে পঙ্গু স্বামীর সঙ্গে থাকতে হবে? অবশ্য দাদার দিক দিয়েও দাদা ঠিক। একটা টকবক ইয়ং ছেলে হঠাৎ যদি পার্মানেন্টলি ইনভ্যালিড হয়ে যায়, তার তো কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারেই। আমি অবন্য অবস্থায় পড়লে হয়তো আমারও হতো। অনিশ্চয় মজুমদার যতটা অপকণ্ড বলেছিলেন তত যেন অপকণ্ড নয়। ঘটে বেশ বুদ্ধিশুদ্ধি আছে ছোকরা। নিতিন তেরচা চোখে তাকালো। তার মানে আপনি বলতে চাইছেন আপনার বৌদি খুনি নন? এ কথা তো বলিনি। হয়তো বৌদি সেদিন সে মোমেন্টে কি ঘটেছিল কেমন করে বলবো? হয়তো দাদা এমন কিছু করেছিল বৌদি উত্তেজনার মাথায়। আমি বলছিলাম বৌদিকে অপরাধী ভাবতে আমার ভালো লাগছে না। আপনার বৌদির ওপর আপনার বেশ উইকনেস আছে দেখছি। না, আমি নিউট্রাল। আমি যা দেখেছি বুঝেছি তাই বলছি। আপনি কি জানেন যে আপনার বৌদি আবার বিয়ের কথা ভাবছিলেন? আমি সবই জানি, দোষও দেখি না কিছু। আফটার অল তারও তো একটা লাইফ আছে। কেন একটা ইনভ্যালিড লোকের জন্য সে পচে মরবে? প্রত্যেকেরই নিজের মতো করে বাঁচবার অধিকার আছে। বৌদি যখন সেদিন ফোন করে ডিভোর্সের কথা বলল, আমি বলেছিলাম তোমার এই ডিসিশন আরও আগে নেওয়া উচিত ছিল। না, ছেলেটার ওপর বেশ শ্রদ্ধাই যাচ্ছে। নিতিন চোখ কুচকে জিজ্ঞাসা করলো, আচ্ছা একটা কথা বলুন তো, আপনার মার সঙ্গে আপনার বৌদির সম্পর্কটা কেমন ছিল? মা একটু রিজার্ভ প্রকৃতির, তবে মা একেবারে দাদা অন্তঃপ্রাণ। দাদা কষ্ট পেলে অবশ্য মা কোনোদিনই বৌদির মুখে কিছু বলেনি, অ্যাটলিস্ট আমি যতদূর জানি। পুরো এপিসোডটাই বড় স্যাড। আচ্ছা, আপনার মা বলছিলেন আপনার দাদা মারা যাওয়ার সময় তিনি রানীদির ফ্ল্যাটে ছিলেন। কোন ফ্ল্যাটে রানীদির? ঠিক উল্টো দরজাটায়। আপনি এখন ওখানে যাবেন না? হ্যাঁ, এই মিনিট 5-7 হলেই হয়ে যাবে। অল্প 2-4টে কথা আছে আর কি। কার সঙ্গে কথা বলবে? সে তো এক ঢকঢকে বুড়ি। মা যে কি করে ওর সঙ্গে কমিউনিকেট করে, চোখে দেখে না কিছু, আপন মনে বিড়বিড় করে যায়। নিতিন থমকালো সামান্য। ও বাড়িতে আর কে আছেন? আছে বুড়িরই সাঙ্গাত এক আতকালা ঝি, অন্নদা মাসি। হাঁটতে হাঁটতে দরজা পর্যন্ত এলো অভিরূপ। বুড়ি খুব বড় বাড়ির বউ ছিল, সিংহগড়ের জমিদার বাড়ির একমাত্র ছেলের বউ। এই যে আমাদের কম্পাউন্ডটা, গোটাটা ওদের জমি ছিল। বুড়ির ছেলেরাও ঘ্যামা ঘ্যামা, কেউ স্টেটসে, কেউ কানাডায়। বড় বড় নাতি নাতনি আছে। নিতিন বিনা মন্তব্যে শুনছিল। মিস্টার চৌধুরী, আপনার মাকে বলবেন আজকের মতো তো আমি চললাম, তবে হ্যাঁ দরকার হলে কিন্তু আবার এসে জ্বালাবো। অভিরূপ ঘাড় নাড়ল, হাসল সামান্য, মুখে কিছু বলল না। রানী লাহিড়ীর ফ্ল্যাটে ঢুকে ভিমরি খাওয়ার জোগাড় মিতিনের। এ তো এক মিনি রাজপুরী। দেওয়ালে ইয়া বড় বড় ওয়াল পেন্টিং, মোষের মাথা, বাঘের চামড়া, সিলিংয়ে পেল্লাই ঝাড় লণ্ঠন। আস্ত বাঘও আছে একখানা পিতলের, তবে সবেতেই বেশ ধুলোর আস্তরণ। অন্নদা মিতিনকে রানী লাহিড়ীর ঘরে নিয়ে এলো। প্রায় মনুষ্য সমান উঁচু আবলুস কাঠের পালঙ্কে আধশোয়া হয়ে আছেন বৃদ্ধা রানী। কুঞ্চিত চামড়া, সনের দড়ির মতন চুল, টকটকে রং বাদামি মেরে গেছে। চোখের মনি সবজেটে, অস্বচ্ছ কাঁচের গোলক যেন। অন্নদা চেঁচিয়ে বলল, অমা, পুলিশের লোক এসেছে। রানী খড়খড় করে উঠলেন। কি ব্যাপার বলো তো বাছা? সেদিনও এসে এক গাদা জেরা করে গেল, আজ আবার এসেছে। না না, আজ এসব জেরা টেরা নয়,
আপনার সাথে গল্প করতে এসেছি। ও মা, এ যে মেয়ে পুলিশ, কালে কালে কত কি হলো, পিঠে পুলি লেজ গজালো, মেয়ে ছিল পেয়দা হয়েছে। তা বাছা, সমু মরল বলে তোমরা বারবার আমার কাছে আসছো কেন? বারে, সমুর মা আপনার বন্ধু নয়? অপর্ণার কথা বলছো? আহা, বড় দুঃখী মেয়ে, ছেলেটাকে নিয়ে কটা বছর বেচারার কি আতান্তরই না গেল। আপনার কাছে এসে খুব কান্নাকাটি করতেন বুঝি? এক জায়গায় তো মানুষকে হালকা হতে হয়, আমার ছেলেরা থেকেও নেই। অপর্ণার ছেলেটা বেঁচে মরেছিল, দুজনে দুজনকে মনের কথা বলে দুঃখ জড়তুম। বিধাতার কি লীলা, সেই ছেলেকেও বউ মেরে দিয়ে গেল। ঠিক হয়েছে, মাগি ধরা পড়েছে, ভগবান মাতার ওপর আছে না। মেল ট্রেনের মতন কথা বলে চলেছেন রানী। হঠাৎ ঘরের দেওয়াল ঘড়িতে বাজনা বেজে উঠল, বিচিত্র এক বিদেশি সুর। থামতেই এগারোটা বাজছে। কবজি ঘুরিয়ে নিজের ঘড়ি মিলিয়ে নিল মিতিন। বৃদ্ধাকে থামানোর জন্যই বলল, আপনার ঘড়ির আওয়াজটা তো জব্বর। আমার ছোট ছেলে পাঠিয়েছে কানাডা থেকে, আওয়াজটা বড়ই জোর, শুনলে বুক কেঁপে যায়। তবে মজাও আছে, ঘর অন্ধকার করে দিলে ও ঘড়ি আর বাজাবে না। মিতিন অনুসন্ধিৎসু চোখে তাকালো। ওপরে নিচে দুটো কালো কালো টিপ রয়েছে ঘড়িটায়। ফটোসেল? আজকাল অবশ্য এ ঘড়ির কলকাতাতেও ছড়াছড়ি। ঘন্টা যখন বাজছে আলো নিভিয়ে দাও, অমনি আওয়াজ বন্ধ। বৃদ্ধা আপন মনে বিড়বিড় করে চলেছেন, আমি তো ওই ঘন্টার ভয়ে আলোই জ্বালি না, দিনের বেলাটুকু কান বুজে কাটিয়ে দিই। ব্যাস, সন্ধে হলেই নিশ্চিন্তি। আলো না জ্বললে আমার কি বলো, অন্ধের কিবা দিন কিবা রাত্রি। বটেই তো। মিতিন ঘাড় দোলাতে গিয়েও থেমে গেল, বলল, আচ্ছা, অপর্ণা দেবী যে বললেন সেদিন আপনার ঘড়িতে 9টা বাজলো। বেজেছিল তো, অপর্ণা বলল 9টা বেজে গেছে। এবার দেখি আস্তে আস্তে ঘরে যাই, বউটা হয়তো এতক্ষণে বিদেই নিয়েছে। উনি কি ঘন্টা বাজার পরেই চলে গেছিলেন? না, তারপরেও তো ছিল কিছুক্ষণ। ঘন্টা বাজার ঠিক আগেই কি এসেছিলেন? দাঁড়াও, একটু ভেবে নি, মনে পড়েছে, ঘন্টা বাজার অনেক আগেই এসেছিল। কান্নাকাটি করছিল খুব, আমিও কত মাথায় হাত বোলালুম। একটু শান্ত হয়ে সুস্থির হয়ে অন্নদাকে পান কিনতে পাঠালো। পান আনার পরেই তো ঘরে চলে গেল। আচ্ছা মাসিমা, একটা কথা বলুন তো, উনি কি বউয়ের নামে এসে খুব আপনার কাছে নিন্দে করতেন? নিন্দেও কারোই করতো না বাছা, দুষ্ট নিজের কপালকে। আপনার সঙ্গে ওই বউটার আলাপ ছিল? ছিল একটু আধটু, বড় বিদ্যে দেমাক ছিল মাগির।
আমার সঙ্গে বেঁকা সুরে কথা বলতো। যা, এখন জেলের লস্যি খা। কিছু না বলতেই অন্নদা এক কাপ চা নিয়ে এসেছে। চুমুক দিয়ে উঠে পড়ল মিতিন। অন্নদার সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে এলো ঘর ছেড়ে। এবার লিফট ধরেই নামলো, সিঁড়ি বেয়ে নয়। এক মনে ভাবতে ভাবতে কখন যেন গেটের বাইরে চওড়া ফুটপাত ধরে হাঁটছে। ওপরে শ্রাবণের মলিন আকাশ, নিচে এক বিষণ্ণ দিন। দিনটা যেন সেঁধিয়ে যাচ্ছিল মিতিনের বুকের ভেতর। একটা ছবি ফুটে উঠছে, আবছা, মিলিয়ে যাচ্ছে। হঠাৎই মস্তিষ্কের কোষে বিদ্যুতের ঝলসানি। মিতিন দাঁড়িয়ে পড়ল। এক সেকেন্ডে চোখ পিটপিট করে ভাবলো কি যেন, তারপর উল্টো মুখে দৌড়, সোজা আকাশলীনা। হাঁপাতে হাঁপাতে সিকিউরিটি কাম দরোয়ানের ঘরে ঢুকলো। মিনিট 10 মধ্যেই সিকিউরিটির ঘর থেকে বেরিয়ে এসেছে মিতিন। মুখ তার বর্ষার আকাশের মতন থমথম। অভিরূপ দরজা খুলে চমকে গেল। আপনি আবার? মিতিন ভারী গলায় বলল, বলেছিলামই তো, দরকার হলে আবার আসতে পারি। বলুন কি দরকার? আপনি আপনার মাকে একটু ডাকুন মিস্টার চৌধুরী, আমি একসঙ্গে দুজনের সাথে কথা বলবো। আওয়াজ পেয়ে বুঝি অপর্ণা বেরিয়ে এসেছেন ঘর থেকে। বিস্মিত চোখে দেখছেন মিতিনকে। দুজনের দৃষ্টি উপেক্ষা করে মিতিন সোজা সোফায় গিয়ে বসল। কেটে কেটে বলল, চিত্রলেখা ফাঁসি কাটে ঝুললে আপনার কি ভালো লাগবে অপর্ণা দেবী? অনেক অনেক পাপ করেছে সে, পাপের ফল তো ভুগতেই হবে। তার থেকেও বড় পাপ কিন্তু আপনি করেছেন। আপনি সমরূপকে মেরে ফেলেছেন। কি পাগলের মতো কথা বলছেন? কি বলছেন আপনি জানেন? আমি ঠিকই বলছি মিস্টার চৌধুরী। অপর্ণা দেবী সজ্ঞানে সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় আপনার দাদাকে হত্যা করেছে। অপর্ণা নিরাসক্ত চোখে তাকালেন। অনেক পাপ করেছে সে, পাপের ফল তো ভুগতেই হবে। অপর্ণা নতমস্তকে দাঁড়িয়ে। অভিরূপ একবার মাকে দেখছে, একবার মিতিনকে। আমি তো কিছুই বুঝতে পারছি না। সবই বুঝবেন। বলি, দৃশ্যগুলো আমি পরপর সাজিয়ে দিচ্ছি, ভুল হলে অপর্ণা দেবী আপনি সংশোধন করে দেবেন। চিত্রলেখা সেদিন ঘরে ঢোকা মাত্র অপর্ণা দেবী বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু বেশিক্ষণের জন্য না, আবার ফিরে এলেন। স্বামী স্ত্রীতে কথা হচ্ছে, পর্দার এপার থেকে নিঃশ্বাসে শুনেছেন। বুকের মধ্যে কান্না জমে উঠছে, সঙ্গে সঙ্গে ক্রোধও। চিত্রলেখার ঘুমের ইঞ্জেকশন দেওয়া দেখলেন অপর্ণা দেবী। সত্যি সত্যিই ছোট সিরিঞ্জটা খুঁজে না পেয়ে রাইলস টিউবের জন্য রাখা 50 সিসির সিরিঞ্জটা দিয়েই সমরূপকে ঘুম পাড়িয়ে দিল চিত্রলেখা। ব্যথায় ছটপট করছিল সমরূপ, শুধু ব্যাধির যন্ত্রণায় না, মনের ব্যথাতেও। দেখে সহ্য হচ্ছিল না অপর্ণা দেবীর। চিত্রলেখা বেরোনোর মুখে মুখেই তিনি সরে গেলেন নিজের ঘরে। ওর ঘরটা এক টেরে, সৌম্যরূপের ঘর থেকে বেরোনোর সময় দেখাই যায় না প্রায়। চিত্রলেখা চলে যাওয়ার পরই ছেলের ঘরে এলেন অপর্ণা। হাতে তখন তার গ্লাভস অথবা রুমাল। পুত্রবধূর দয়া দেখিয়ে স্বামীকে ঘুম পাড়ানো তখন তার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। উনি নিজে ডাক্তারের স্ত্রী, এয়ার এম্বলিজম কি করে করতে হয় তা ওনার জানা আছে। বুকে পাথর চেপে ঘুমন্ত ছেলের হাতে বাতাস ইনজেক্ট করলেন অপর্ণা দেবী। বুদ্ধিও অপর্ণা দেবীর অতি ক্ষুরোধার। 10-15 মিনিট অপেক্ষা করেই ছুটলেন সামনের ফ্ল্যাটে। অন্ধকার ঘরে তখন শুয়ে আছেন রানী লাহিড়ী। তার ঘরে আলো জ্বালালেন, তার সঙ্গে কথা শুরু করলেন। মনের মধ্যে তখন তার তোলপাড় চলছে, কথাই বেরোচ্ছে না, শুধু কান্না আসছে। কাঁদতে কাঁদতে কিন্তু হিসেব ভোলেননি। ঠিক ঘন্টা বাজার মিনিট কয়েক আগেই অন্নদাকে পান কিনতে পাঠিয়ে দিলেন। ঠিক 10টার ঘন্টা বাজার শুরু হলো। 1, 2, 3, 4 কথা বলতে বলতেই এক পা করে সুইচ বোর্ডের দিকে সরে যাচ্ছেন অপর্ণা দেবী। 9ম ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গেই আলো অফ। 10ম ঘন্টা আর বাজল না। অন্ধ রানী লাইরি কিছুই টের পেলেন না।
কিন্তু তাকে 9টার ঘণ্টা বাজার কথাটা অপর্ণা দেবী স্মরণ করিয়ে রাখলেন এবং অন্নদা ফেরার পর তিনি নিজের ফ্ল্যাটে চলে গেলেন। তখন প্রায় 10:30। সঙ্গে সঙ্গেই ডাক্তার ডাকলেন, তারপর পুলিশ। যেভাবে যা চেয়েছিলেন অপর্ণা দেবী সবই পরপর ঘটতে লাগলো। একে তো তিনি মা, তারপর 9টার অ্যালিবাই তো তার করাই আছে, তাই তিনি আগাগোড়াই সমস্ত সন্দেহের ঊর্ধ্বে চলে গেলেন। কিন্তু একটা কথা তার মাথায় আসেনি। অন্নদাকে কায়দা করে তিনি হটিয়ে দিয়েছিলেন বটে, কিন্তু সে যে চিত্রলেখা যাওয়ার 1 ঘন্টা পরে ফ্ল্যাট বাড়ি থেকে বেরোচ্ছে, এই তথ্য সিকিউরিটি গার্ডের কাছ থেকে সহজেই উদ্ধার করা গেছে। অতএব 9টার সময় চিত্রলেখাও যাচ্ছে, আবার 9টার সময় অন্নদাও বেরোচ্ছে, দুটো তো কিছুতেই মেলানো যাবে না। তাছাড়া যিনি ছেলের জন্য এতটা কনসার্ন, তিনি ছেলেকে ভেজিটেবল স্টু দিচ্ছেন না কি চিকেন স্টু, তা ঠিকঠাক মাথায় রাখতে পারেননি। কারণ তিনি তো সেদিন ছেলেকে খাবারই দেননি, তার আগেই তো। মিতিন একটু থামল, একটানা কথা বলে হাঁপিয়ে গেছে, দম নিল খানিক, তারপর বলল, চিত্রলেখার ওপর আপনার এত আক্রোশ অপর্ণা দেবী? নিরীহ মেয়েটাকে এভাবে ফাঁসাতে চাইছিলেন? সহসা অপর্ণার চোখ মুখ বদলে গেছে, বিকৃত গলায় চিৎকার করে উঠলেন, আমি যা করেছি বেশ করেছি, আমার ছেলেটার ভালোর জন্য করেছি। দগ্ধে দগ্ধে মরার হাত থেকে ওকে আমি মুক্তি দিয়েছি। যে ওকে এত কষ্ট দিয়েছে তাকেই বা আমি ছাড়বো কেন? চিৎকার ক্রমশ কান্নায় বদলে যাচ্ছে, বুক ফাটা কান্নায় ঢুকরে ঢুকরে উঠছেন অপর্ণা। গোটা ফ্ল্যাট মথিত হচ্ছে হাহাকারে। মিতিনের বুকটাও মুচড়ে মুচড়ে উঠছিল। আহারে, একজন মা কত যন্ত্রণা পেলে তবেই না এভাবে সন্তানকে পুত্র স্নেহে এত তীব্র হয়। মিতিন এখন কি করবে? নিঃশব্দে চলে যাবে এখান থেকে? না, তা হয় না, চিত্রলেখাকেও তো বাঁচতে হবে। কাঁপা কাঁপা পায়ে টেলিফোনের দিকে এগিয়ে গেল মিতিন। তো শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান। আপনাদের কমেন্ট পড়েই আমরা আরও উৎসাহ পাই এবং কিছু ভুল হলে পরবর্তীতে তা সংশোধন করার চেষ্টা করি। আমরা প্রত্যেকের কমেন্ট পড়ি, আর আপনাদের কারোর যদি কোনো ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে তবে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। সবশেষে আবারও সবাইকে বলতে চাই, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি নিচের বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে নিন। তাহলে আমাদের নতুন নতুন গল্পগুলির নোটিফিকেশন পেতে আপনাদের সুবিধা হবে। চলুন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।